বেশি সুখ যখন জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন তুমি কি করবে? একটা মুচকি হাসি দেবে, নাকি দুফোঁটা চোখের পানি ফেলবে? জীবনকে নিয়ে উপহাস করবে, নাকি আক্ষেপের সাগরে তলিয়ে যাবে? কোনটা? জীবন চলার পথে আমরা সবাই কম বেশি হোঁচট খাই। সেই হোঁচট থেকে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেই হোঁচট খাওয়ার কোনো মানেই হয় না, আমি মনে করি। মনে রেখো, নারী মানে একজন সংগ্রামী, একজন পরিশ্রমী। জীবন চলার পথে কখনো সাহস হারিয়ে না, নিজেকে একা মনে করো না। এই যে দেখো, রাতে ইরার বাবা কতগুলো মাছ নিয়ে এসেছে। এইখানে বেলে মাছ আর চিংড়ি মাছ আছে। বেলে মাছ এখনো জ্যান্ত আছে, কিছু নড়াচড়াও করছে। মাছগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে টাটকা। উনি এই তো একটু আগেই ধরে নিয়ে এসেছে ঘের থেকে। কারণ যে মাছগুলো জাবিয়ে রাখা যায় না পানিতে, সেই মাছগুলো ফ্রিজে এনে রাখা হয়, আর এইগুলো সকালে বিক্রি করতে নিয়ে যাবে। পানির ভিতরে রাখলে মাছগুলো সাদা হয়ে যাবে, সেই জন্য যে মাছগুলো পানির ভিতরে বেশিক্ষণ ভালো থাকবে না, সেইগুলো এনে ফ্রিজে রেখে দেয়। আর যেগুলো পানিতে থাকতে পারবে, সেইগুলো পানিতে হাপা করে জাবিয়ে রাখা হয়। সকালে সেইগুলো তুলে নিয়ে বিক্রি করা হয়। এর থেকে কয়েকটা চিংড়ি মাছ আর 4টে বেলে মাছ আমি এখানে নিয়ে নিয়েছি, কারণ ইরার বাবা টাটকা মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে। আর উনি বলছিল রাতে এনেই ওর থেকে কয়েকটা নিয়ে রান্না করে দিতে, তাই আমি কিন্তু এখানে কাটতে বসলাম। আর চারিদিকে দেখো, এই যে অন্ধকার পিছে কিন্তু দেখা যাচ্ছে, আর আলোর এই যে ছায়া পড়ছে। 2-3টা ছাটির ঠ্যাংও ছিল, তো সেই কটাও কেটে নিলাম। বললো যে ওর সাথে দিয়ে দিলে আরও ভালো হবে, সেজন্য। আর আজকে রাত তো সেজন্য আর ফেলতে পারছে না, ওগুলো ওইভাবে রেখে দেব। এই যে মাছগুলো সব ধুয়ে নিয়েছি, আর রান্নাটা গ্যাসে করে নিচ্ছি। এই কয়েকটা ঝোল করে দেব, উনি এই রাতে খাবে আর সেহেরির জন্য। চিংড়ি মাছ আর ঠ্যাংগুলো আগে কষিয়ে নিলাম, আর বেলে মাছ যেহেতু নরম, সেজন্য ঝোলে দিয়ে দিলাম। আর এই যে দেখো, রান্না হয়ে গেছে। ঝোলটা আমি মাঝামাঝি রেখেছি, কারণ 2বার খাবে, সেজন্য। আর এই যে ইরার বাবা এখানে তুলে নিচ্ছিল, উনি যেহেতু ভাত খাবে বলছিল, অনেক ক্ষুধা পেয়ে গেছে। তো রাতে রান্নার কিন্তু একটা কারণ ছিল, টাটকা মাছ তো ঝোল খেতে ভালোই বাসে, আর তার সাথে আরও একটা সমস্যা হয়ে গেছিল। দুপুরে যে তরকারিগুলো রান্না করেছিলাম, সেইগুলো সব বিড়ালে খেয়ে নিয়েছে। কি কপাল বলেন, একে তো রোজার সময়, আর তাতে যদি এইভাবে হরকত পড়ে রাতে, তাহলে অবস্থাটা কি একটা হয়। কেউ খায়নি, সন্ধ্যাবেলা বিড়াল এসে কিন্তু এই কাম করে গেছে। যাই হোক, সকালে কিন্তু মুরগিগুলোকে খেতে দিলাম। রাতের ভিডিওটা শুধু এই কারণে সামনে দেওয়ার কারণ, প্রথমে রাখছি বলতে পারেন, মানে আমি শুনছি যতটুকু, যে ভালো ভিডিও নাকি সবসময় বরাবরই সামনে রাখতে হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে মাছের ভিডিওটা ভালো, আমার এই ভিডিওর মধ্যে তো একটু সামনে সেটা দিয়ে দেই। তো আদৌ কিন্তু জানি না যে আমি এতে কতটা কাজ হয় কিনা। মানে আমি ইউটিউবে যারা ভিডিও তৈরি করে এইসব রিলেটেড, তো আমি ওনাদের মুখ থেকে শুনছি, তো আমি সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। তো বাকিটা আমি জানি না মানে কি হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খাটের উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে বালিশগুলো সব গুছালাম, আর ঘরের মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরের ভিতরে, চুলাটা একটু নেভে নিতে। কালিমাখা চুলা যেহেতু, সেজন্য ভাবছি তাকে একটু সাজিয়ে সুন্দর করে দেয়। এই যে দেখো, এখন নেভার পরে চুলাটা একদম ঝকঝক করছে। একটা জিনিস অভ্যাসে যদি পরিণত হয়ে যায়, এই জিনিসটা ছাড়া কিন্তু খুবই কঠিন। তো চুলা নেভাটা আসলে আমার সেরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে। পুরো রান্নাঘর না নেপতে পারলেও চুলা প্রতিদিন নেভাই লাগবে। তারপরে এই যে দেখো, কতগুলো বাসন নিয়ে আসলাম মেজে নেওয়ার জন্য। কালকে যে রান্না করেছিলাম, সেই বাসনগুলো অন্যান্য দিন বিকালের দিকে আমি কড়াইগুলো কয়েকটা মেজে রাখি, সকাল পর্যন্ত আর রাখি না। তো কালকে আসলে সময় স্বল্পতার কারণে কোনো কিছুই আর মাজা হয়নি, সেই জন্য এতগুলো হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো সব মেজে সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর নেওয়ার পরে এই যে মাজার জায়গাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে। যতবারই দিনে ঝাড়ু দিইনি কেন, ততবারই কিন্তু এরকম অবস্থা। মানে যতদিন না আম বড় হবে, গাছের মুকুল না শেষ হচ্ছে, ততদিন কিন্তু এরকম যন্ত্রণা থাকতেই হবে। আর বাড়ির উঠানের যে সকাল হলে কি অবস্থা হয়, সেটা আর কি বলবো। মনে হয় যে মানে ফুলের উপর দিয়ে হাঁটছি, কেউ ফুল বিছিয়ে রাখছে, এইরকম অবস্থা। প্লেটগুলো সব পানি ঝরানোর জন্য উপর করে দিলাম, আর তারপরে রান্নাঘরের দেয়ালের উপরে রান্নাঘরে যে জিনিসগুলো লাগবে সেইখানে সব রেখে দিলাম। আর ওই যে দেখো, আলুগুলো একটু দেখিয়ে দিলাম, যে আলুগুলো ছোট বড় করে কালকে বেছে নিচ্ছিলাম, সেগুলো সব বাছা হয়ে গেছে। এখন শিলপাটায় পেঁয়াজ রসুন কুচি করে সুন্দর করে বেটে নিচ্ছি, আর তারপরে জিরে মরিচটাও একটু বেটে নিলাম মিহি করে, যাতে তরকারির ঝোলটাও ঘন হয় আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজ রসুন যদি বেটে দেওয়া হয়, তাহলে কিন্তু ঝোলটাও অনেকটা ঘন হয়ে আসে। কুচি করে দিলে কিন্তু অতটা স্বাদও হয় না।
তরকারির ঝোলও ঘন হয় না। বাড়িতে কোনো বাজার ছিল না, এই যে শুকনা বেগুন ছিল এরকম কয়েকটা, তো ভাবছি সেইগুলো রেখে দিলে আরো শুকিয়ে যাবে। যেহেতু এক ভাগে তরকারি রান্না করব, কারণ আমার শাশুড়িরা আমার দিকে নেই, আর এক মাস আমার দিকে খায় আর এক মাস আমার জায়ের দিকে খায়। তো মাস যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য ওরা ওই দিকে চলে গেছে, এই জন্য অল্প করে কেটে নিয়েছি, শুধু এক ভাগেরই তরকারি রান্না করব। আর এই যে এখানে মাটির কলসিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখন কলসিটায় পানি ভরে নেব। ফিল্টারে তেমন কোনো পানি নেই, মানে এই ড্রামে, তো এই জন্য এত চিকন ধারায় পানি আসতেছে। তো যাই হোক পানিটা ভরে নিলাম, ভরে নিয়ে কিন্তু এখন রান্নার জায়গায় রেখে দিচ্ছি। আর রান্নার আগে কিন্তু সব এরকম কম বেশি গুছিয়ে নেই। আর এই যে রান্না এই বড় মাটির কলসিটা থেকে ছোট কলসিটি একটু নামিয়ে নিলাম, যেন আমার নাড়াচাড়া করতে একটু সুবিধা হয় সেজন্য। এই যে দেখো চুলাটা শুকিয়ে কিন্তু আরো সুন্দর লাগছে তাকে দেখতে। খাওয়া অবস্থায় যতটা সুন্দর লাগছিল, শুকানোর পরে কিন্তু তার থেকে আর বেশি সুন্দর লাগছে। তো যাই হোক সুন্দর লেগেও লাভ নেই, তোমাকে এখন আবার কালিমা খাবো। এখন এই যে কিছু ছোটো কাঠ উপর থেকে দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম। আর মশলা করে এর ভিতরে গুলি মাছ দিচ্ছে। আগের দিন যে ইরার বাবা ঘের থেকে মাছ নিয়ে আসছিল সেই মাছগুলো ফ্রিজে রেখেছিলাম। আর এই যে এইভাবে বেগুনগুলো একদম মিষ্টি করব, মানে আমাদের ভাষায় এটা বলে আর কি, মানে একদম ঝোল মাখা মাখা করবো। আর এইভাবেই নামিয়ে নিচ্ছি, যেহেতু মানুষ কম, খাওয়ার মানুষ আবার এমনিতে রোজার দিনে খাচ্ছে না। এরপরে ওই কড়াইয়ের ভিতরে ছোলা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নেব। এই যে বেসনের গোলাটাও গুলে নিলাম। আর এখন এই যে বেগুনিগুলো ওই ব্যাটারে চুবিয়ে তেলের ভেতরে দিয়ে লাল লাল করে সব ভেজে নিচ্ছি। যারা আমার মতো কম তেলে ভাজতে চান তারা বেগুনি দিয়ে পারে উপরে এইভাবে তেল দিতে পারেন, তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলেই যাবে, মানে বেশি তেলের মতো কাজ করবে আর কি। তো যাই হোক এইখানে কিন্তু ছোলাটাও ভেজে নিলাম। আজকে বেশি কিছু করব না, কারণ ওই যে বললাম মানুষ কম, খাওয়া হবে না একদমই। মানে হাঁড়ির গায়ে ছায়ার পানি মিশিয়ে মাখিয়ে নিলাম। আর তারপরে হাঁড়িটা বসিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন ভাত যতটুকু পানিতে ফুটবে ততটুকু। আর এই যে এইখানে চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে নিলাম। এরপরে রান্নাঘরের ভিতরটা সব গুছিয়ে নিচ্ছি, যেখানে যত মানে জিনিস ছিল সব সেইখানে নিয়ে যাচ্ছে, আর যেগুলো মাজার মতো সেইগুলো বাইরে দিয়ে দিচ্ছি। তবে আজকে একটা মানে ভুল হয়ে গেছে আমার, মানে ভিডিও আসলে নেওয়াই হয়নি। রান্নাঘরের ভিতরটা আমি ঝাড়ু দিয়েছি ঠিকই, কিন্তু আসলে ওইটা আমার ভিডিওর ক্যামেরা বন্দি হয়নি এক কথায় আর কি, মানে অন করতেই মনে ছিল না, এই জন্য সেটা আর মানে পুরো মতো দেখাতে পারলাম না আজকে। এরপরে চলে আসলাম ঘরের ভিতরে, ঘরটা মুছে নেওয়ার জন্য। ভাবছি ভাত তো হতে অনেক সময় লাগবে এখন, আর ওইখানে আমার আর থাকাও লাগবে না, তো সেই জন্য আমি ঘরটা সেই ফাঁকে মুছে নেই। আর কাজ যদি এইভাবে একটু গুছিয়ে করেন না, তাহলে কিন্তু মানে সময়ও কম লাগে, আপনার কষ্টটাও একটু কম হবে। এখানে ফ্যানটাও দিয়ে দিলাম একটু জোরে, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এরপরে আমি রান্নাঘরের ভিতরটা ভালোভাবে মুছে নিতে আসলাম। আর কিন্তু প্রতিদিনই প্রায় কম বেশি মুছা হয়, তো আসলে সেটা দেখানো হয় না ভিডিওতে, অনেক কষ্টকর হয়ে যায়। তো আমি আজকে ভাবছি যে এটা একটু দেখিয়ে দিই। মানুষ যখন একটু বেশি থাকে তখন রান্নার চাপও কিন্তু একটু বেশি থাকে, আর কম মানুষ হলে কিন্তু মানে অতটা ঝামেলা হয় না, মনে হয় যে একটু হলেই হয়ে যায় বা অল্পতে চলে যায়। এখন মোছামুছি শেষে চলে আসলাম রান্নাঘরের ভিতর। আর এই যে এখন দেখছি ভাতটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে এখন হাঁড়ির মধ্যে ঢেলে নিব সব হটপটের ভিতরে, হাঁড়ির যে গরম ভাতগুলো, কারণ সন্ধ্যাবেলা যেন অনেক সময় পর্যন্ত গরম থাকে। আর ওই রাতের ভাত তো আমি এই ভাতগুলো সন্ধ্যাবেলা খাওয়ার পরে তখন বসে দেই সেহেরের জন্য, ভাত দিয়ে আবারও হটপটে ঢেলে রাখি। এই যে দেখো ইফতারের এই যে ছিল কম বেশি, আর আজকে তো ভাত খাবে, ইফতারও কম করেছি, এই জন্য ভাতটা একবার ওখানে রেখে দিয়েছি। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।